স্যার শুরু করেন। স্যার শুরু করুন স্যার। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পবিত্র রমজান মাসের প্রায় 23 রোজা চলে গেল। তো ডিপ্লোমা পরীক্ষা গতকাল হয়েছে, গতকালই ফলাফল প্রকাশিত হয়েছে। তো এখন আমাদের যে কোনো পরীক্ষার পরে আমাদের টার্গেট থাকে যেন নেক্সট পরীক্ষাটা আমাদের জন্য ভালো হয় এবং আমাদের জীবনের সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারি, তাই না? তো ডিপ্লোমার পরে আমাদের যে টার্গেটটা হওয়া উচিত সেটা হচ্ছে এফসিপিএস পার্ট 1। তো অনেকেই আমরা হেজিটেট ফিল করি যে ডিপ্লোমা পরীক্ষার প্রস্তুতি দিয়ে আমরা এই প্রিপারেশন কতটুকু নিতে পারবো, নিলে কিভাবে নিব। আচ্ছা, আরো একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আসে, সেটা হচ্ছে যে কোনো একটা পরীক্ষা সিলেবাস কি এবং ডিপ্লোমার সাথে তার মিল কতটুকু, কিভাবে পড়বো, কোন রিসোর্স থেকে পড়বো। এই কয়েকটা প্রশ্নের উত্তর আজকের সেমিনারে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আপনাদের সাথে আমি আছি ডক্টর আকিব হোসেন, মেন্টর, স্পার্ক মেডিকেল একাডেমি। তো প্রথমে বলবো যে এফসিপিএস পার্ট 1 কে কেন আপনি ক্যারিয়ার হিসেবে গ্রহণ করবেন, বা এফসিপিএস পার্ট 1 এর যে রেজাল্ট, এফসিপিএস ডিগ্রিটা বাংলাদেশের পার্সপেক্টিভে কতটুকু প্রেস্টিজিয়াস। তো এই অ্যান্সারটা আসলে আমার দেওয়ার প্রয়োজন নাই, আপনারা সবাই জানেন। তো বাংলাদেশে রেসিডেন্সি বা এমডি এই ডিগ্রি এসেছে এখন থেকে প্রায় 15 বছর আগে। কিন্তু তার আগে যে ডিগ্রিটা ছিল বাংলাদেশে আমাদের স্পেশালিস্ট ডক্টরদের, সেটা এফসিপিএস, তাই না? তো আপনি যেখানে যান না কেন, গ্রামে গঞ্জে, এফসিপিএস ডিগ্রি কিন্তু সবাই নাম জানে এবং ওয়েল রেকগনাইজড। আচ্ছা, আর ইন্টার্নশিপের পরে আপনি এফসিপিএস পার্ট 1 এক্সামে অ্যাপিয়ার করতে পারবেন। রেসিডেন্সি এবং ডিপ্লোমার জন্য যেমন 1 বছর ওয়েট করতে হয়, এফসিপিএস এ কিন্তু সেটার প্রয়োজন হয় না। আপনার যদি বিএমডিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই পরীক্ষাতে অ্যাপিয়ার করতে পারবেন। এবং এখানে আরো একটা কথা বলে রাখি, প্রতি বছর প্রতি বছর একদম ফ্রেশার্স ইন্টার্নশিপ শেষ করেছে, পরীক্ষা দিয়েছেন, চান্স পেয়েছে, এটার সংখ্যা কিন্তু নেহাত কম না, অনেকেই আছেন যে চান্স পান। তো ট্রেনিং পিরিয়ড ইজ লেস হেক্টিক। রেসিডেন্সি কোর্সের ট্রেনিং পিরিয়ডটা যেমন অনেক হেক্টিক থাকে, সব সময় আপনাকে একটা তার উপরে থাকতে হবে, বাট এফসিপিএস টা কিন্তু সেরকম নয়। এবং আপনি জেলা শহরগুলোতেও এটা ট্রেনিং করতে পারবেন। তো আপনাকে যে ঢাকায় থাকতে হবে এমন কোনো বাইন্ডিংস এখানে নাই। আচ্ছা, তারপরে আসি অনারিয়াম নিয়ে। অনারিয়াম কিন্তু এখানে এখন পাওয়া যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে পার্ট 1 এফসিপিএস ডিগ্রি করা এবং এফসিপিএস এর ট্রেনিং করাটা খুবই কনভেনিয়েন্ট। আচ্ছা, এক্সাম সিস্টেম অফ বিসিপিএস তো খুবই কোর একটা কনসেপশন, বাট অনেকে হয়তো জানেন না। গতকাল অনেকে আমাকে নক দিয়েছেন যে ভাইয়া পরীক্ষা কিভাবে হয়, ফি কত টাকা লাগে, পাস মার্ক কত। তো সেই বিষয়গুলো আমি আজকে বলবো। প্রতি বছর 2বার এফসিপিএস পরীক্ষা হয়, ডিসেম্বর এবং জুন। ফার্স্ট টাইম অ্যাপিয়ার করতে হলে আপনাকে ফি দিতে হবে 11,000 টাকা এবং এরপর 10,000 টাকা। পরীক্ষা 4 ঘন্টার হয়, 75 এমসিকিউ, 75 এসবিএম। পাস মার্ক 210, 70% মার্ক, নো নেগেটিভ মার্কিং। তো এফসিপিএস নিয়ে তো আমি একটু বললাম, ঠিক আছে, তাহলে এখন রেসিডেন্সি নিয়ে একটু বলা যাক। আজকের সেমিনারে আমি মূলত এফসিপিএস এবং রেসিডেন্সি দুইটা সাইমালটেনিয়াসলি বলে যাচ্ছি। তো রেসিডেন্সি ইন্টারটেকশন বছরে একটি পরীক্ষা হয়, সাধারণত নভেম্বর মাসের সেকেন্ড উইকে হয়। 200 নম্বরের পরীক্ষা হয় এবং এখানে টোটাল দেখা 200টা স্টেম থাকে বা কোশ্চেন থাকে। 200টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনে 180টা এমসিকিউ এবং 20টা এসবিএ থাকে। এই যে এমসিকিউ 180টা এমসিকিউ, সেখানে 5টা অপশন থাকে।
প্রত্যেকটা কারেক্ট অপশনের জন্য আপনি 0.2 মার্কস পাবেন, আর ভুল করলে 0.05 মার্কস কাটা যাবে। আর এসবিএ তে কোনো নেগেটিভ মার্কিং নাই। ফর্ম ফিল আপ ফি 7,000 টাকা এবং ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে 1 বছর অতিবাহিত হতে হয়। তো রেসিডেন্সি টোটাল সিট, অনেকে বলতে শুনি বা প্রচলিত আছে যে রেসিডেন্সি সিট একদম কম, সিট নাই বললেই চলে, অনেকে বলেন। বাট একটু খেয়াল করেন আমার প্রেজেন্টেশনটা। এমডি ফ্যাকাল্টি 471, এমএস ফ্যাকাল্টি 592, পিএইচডি ফ্যাকাল্টি 146, বেসিক ফ্যাকাল্টি 150, ডেন্টাল ফ্যাকাল্টি 82, টোটাল 1441 সিট আছে রেসিডেন্সি। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন অফ রেসিডেন্সি: anatomy 20 to 25, physiology 30 to 35, biochemistry 10 to 15, pathology 20 to 25, microbiology 20 to 25, pharmacology 20 to 25, faculty 40 to 50 plus. তো এই জায়গাটাতে আপনাদেরকে আমি একটু ইমফ্যাসিস দিতে চাই, সেটা হচ্ছে ফ্যাকাল্টি পোর্শন। ফ্যাকাল্টি পোর্শন দেখা যায় যারা ভালো করেন তারা ভালো ইনস্টিটিউটে চান্স পান, তারাই চান্স পান। তো ফ্যাকাল্টি পোর্শনে ভালো কারা করেন? যাদের আগে এফসিপিএস এর ভালো একটা প্রিপারেশন নেওয়া আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই দেখা যায় যে ফ্যাকাল্টি অংশে ভালো করেন। ওকে, এখন এফসিপিএস পার্ট 1 বা এফসিপিএস এ কি কি সাবজেক্ট আছে, কত বছর ডিউরেশন, সেটা আমি এখানে বলবো। তো সাবজেক্ট আছে, নেম অফ দ্য সাবজেক্ট: মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স, obstetrics and gynecology, ophthalmology, otolaryngology, head and neck surgery, psychiatry, anesthesiology, radiology and imaging, radiotherapy, dermatology and venerology, physical medicine, rehabilitation, hematology, constructive dentistry and endodontics, etc. এগুলো আমি আর বলছি না। আর 4 বছরের কোর্স আছে হিস্টোপ্যাথোলজি এন্ড ফ্যামিলি মেডিসিন। 3 বছরের কোর্স আছে বিসিপিএস এর আন্ডারে অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিন। আচ্ছা, আপনারা এই ডায়াগ্রামটা একটু ফলো করেন, আপনারা এই ডায়াগ্রামটা একটু ফলো করেন। আচ্ছা, যেটা বলছিলাম আমি, তো এখানে খেয়াল করেন যে এফসিপিএস পার্ট 1 এর কোর ট্রেনিং 2 বছর হয়, এরপরে মিড টার্ম হয়, দেন 3 বছর অ্যাডভান্স ট্রেনিং হয়। ঠিক আছে, এইটা অনেকে জানতেন না, অনেকে মনে করেন যে 5 বছর টানা ট্রেনিং হয়, কিন্তু 2 বছর পরে মিড টার্ম হয়, তারপরে বাকিটা কন্টিনিউয়েশন হয় আর কি। আচ্ছা, যেহেতু আমরা এফসিপিএস এর সাবজেক্ট গুলো নিয়ে মোটামুটি জেনেছি, এখন রেসিডেন্সির সাবজেক্ট গুলো নিয়ে জানবো। তো মেডিসিনের সাবজেক্ট আছে টোটাল 20টি সাবজেক্ট আছে মেডিসিনে। ঠিক আছে, এরপরে সার্জারি, সার্জারি সাবজেক্ট আছে টোটাল 20টা। বেসিক ফ্যাকাল্টি যেটা রেসিডেন্সি, সেখানে 8টা সিট আছে। পেডিয়াট্রিক ফ্যাকাল্টি 7টা সিট আছে। ঠিক আছে, 7টা সাবজেক্ট আছে আর কি, সরি। আচ্ছা, তারপরে আমরা প্রসিড করি। আচ্ছা, এরপরে আমরা সাবজেক্ট ওয়াইজ চলে যাব যে আমাদের কোন সাবজেক্ট রেসিডেন্সিতে লাগে, কোনটা ডিপ্লোমায় আসে এবং কোনটা এফসিএস এর জন্য আপনার লাগবে। এবং আজকের সেশনে সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে লিকুইডিভ অংশ হচ্ছে এটা, কারণ আমরা অনেকেই জানি না যে রেসিডেন্সি ডিপ্লোমার মধ্যে মিল কোথায়, এফসিপিএস এর মধ্যে কোথায়। তো প্রথমে বলে রাখি যে রেসিডেন্সি এবং ডিপ্লোমার মধ্যে অনেক মিল, সাবজেক্ট থেকে শুরু করে এভরিথিং। শুধুমাত্র রেসিডেন্সির পরীক্ষা হয় 200 নম্বরের, ডিপ্লোমার পরীক্ষা হয় 100 নম্বরের। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের সেশনের মাঝ পথে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আমাদের স্পার্ক মেডিকেল একাডেমিতে সামনে কয়েকটি ব্যাচ শুরু হচ্ছে।
FCPS পার্ট অন জুন 26 ক্রাশ ব্যাচ মেডিসিন, সার্জারি, গাইনি অফ, পেডি এবং ইএনটি। আই রিপিট, FCPS পার্ট অন জুন 26 ক্রাশ ব্যাচ মেডিসিন, সার্জারি, গাইনি অফ, পেডিয়াট্রিক্স, ইএনটি। তো রেগুলার ফি 4000 টাকা, তবে আজকের সেশনে যারা জয়েন করেছেন তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে। আই রিপিট, আমাদের প্রত্যেক ব্যাচে যত টাকা ফি আছে, আজকের সেমিনারে যারা জয়েন করেছেন তাদের জন্য 500 টাকা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনরোল করতে হবে। আজকে আমাদের জুমের কমেন্ট বক্সে আপনার নাম, মোবাইল নাম্বার এবং কোন ব্যাচে ভর্তি হতে চান সেটা লিখবেন। এবং রেসিডেন্সি ব্যাচে আমি বলি এখানে 800 টাকা ডিসকাউন্ট, 7200 টাকা আমরা রাখবো। আর FCPS 26 ক্রাশ ব্যাচ 3500 টাকা, এক্সাম ব্যাচ 2000 টাকা রাখা হবে শুধুমাত্র আজকের সেমিনারে যারা জয়েন করেছেন। এবং স্পার্ক মেডিকেল একাডেমির সবচেয়ে সিগনেচার ব্যাচ হচ্ছে কম্বাইন্ড ব্যাচ। তো কম্বাইন্ড ব্যাচে আপনি FCPS পার্ট 1 জুন 26 এবং রেসিডেন্সি নভেম্বর 26 দুইটাই পাচ্ছেন। এবং এইটা আমরা সবচেয়ে বেশি রিকমেন্ড করি। ফি 10,000 টাকা, তবে আজকের সেমিনারে যারা জয়েন করেছেন তাদের জন্য ফি 9,000 টাকা। তো 9,000 টাকা আপনি বই পাচ্ছেন এবং দুইটা পরীক্ষার আপনি এন্ট্রেন্স পাচ্ছেন। তবে সেক্ষেত্রে অবশ্যই জুমের কমেন্ট বক্সে আপনাকে নাম, মোবাইল নাম্বার এবং কোন ব্যাচে অ্যাডমিট হতে চান সেটা প্লিজ কমেন্ট করবেন, ঠিক আছে? আসসালামু আচ্ছা, আলাইকুম ভাই, একটা কোশ্চেন করা যাবে? জি করা যাবে। ভাই আমি আপনাদের ডিপ্লোমা মার্চ 26 এবং জুন 26 পর্যন্ত কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিট আছি। তাহলে তো এক্ষেত্রে আমাদের আর কোনো ক্রাশ ব্যাচ লাগবে না, মানে জুন 26 পর্যন্ত FCPS যে কম্বাইন্ড ব্যাচ ছিল সেটাতে আছি। না, ক্রাশ ব্যাচ লাগবে না আপনাদের জন্য। আপনাদের এসে আমি ক্রাশ ব্যাচটা দিয়ে দিব। ক্রাশ ব্যাচের সব ক্লাস আপনি লাইভ পাবেন, সমস্যা নাই। ওকে, তো এখন অ্যানাটমি নিয়ে বলবো। তো অ্যানাটমি নিয়ে অনেকে টেনশনে থাকেন, তাই না? তো আপনি রেসিডেন্সি পরীক্ষা দেন আর FCPS পরীক্ষা দেন, আপনার কিন্তু অ্যানাটমি লাগবে। যদিও আপনি যদি মেডিসিন FCPS পরীক্ষা দেন খুব বেশি একটা অ্যানাটমি লাগবে না। তাহলে অ্যানাটমির কোন কোন চ্যাপ্টার আছে এবং রেসিডেন্সি ডিপ্লোমা FCPS এ কতটুকু লাগছে সেটা আমরা একটু দেখে নিই এখান থেকে। তো একটু খেয়াল করেন যে অ্যাবডোমেন, অ্যাবডোমেন এটা তো আমাদের রেসিডেন্সি ডিপ্লোমাতে লাগে, তাই না? আচ্ছা, এটা তো আমাদের রেসিডেন্সি ডিপ্লোমাতে লাগে। এখন FCPS এর মধ্যে কতটুকু লাগবে? যাদের ডিপ্লোমা প্রিপারেশন নেওয়া আছে, তো তারা FCPS সার্জারি, FCPS গাইনি, FCPS ইএনটি, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনার ডিপ্লোমা প্রিপারেশন দিয়েই হবে। ডিপ্লোমাতে আপনি যতটুকু পড়েছেন সেই পড়াগুলো পড়লে ইনশাল্লাহ এখানে হয়ে যাবে। নিউরো অ্যানাটমি FCPS সার্জারিতে লাগে, FCPS গাইনিতে অতটা লাগে না, তবে FCPS ইএনটি তে লাগে। নিউরো অ্যানাটমি FCPS ইএনটি তে লাগে এবং FCPS মেডিসিনে লাগে। তো যাদের আপনাদের মধ্যে ডিপ্লোমার প্রস্তুতি নেওয়া আছে তারা এটা দেখলে ইনশাল্লাহ কভার করে যাবে। হেড নেক FCPS সার্জারির জন্য লাগবে। তাহলে খেয়াল করছেন, ডিপ্লোমা রেসিডেন্সিতে হেড নেক লাগে এবং FCPS সার্জারিতেও লাগে। আপনি যদি ভালো করে একবার হেড নেক করে ফেলতে পারেন তাহলে আপনার ডিপ্লোমা বা রেসিডেন্সি কভার করবে, সাথে FCPS সার্জারিও কভার করবে। এক্সট্রিমিটি, এক্সট্রিমিটি থেকে FCPS সার্জারিতে অতটা কোশ্চেন হয় না, তবে FCPS গাইনিতে কিন্তু এক্সট্রিমিটি থেকে কোশ্চেন দিয়ে থাকে। হিস্টোলজি, হিস্টোলজি সাবজেক্ট টপিকটাকে আমি বলি যে রেসিডেন্সি ডিপ্লোমাতে খুবই ইম্পর্টেন্ট, বেশ কিছু নাম্বার আসে। FCPS সার্জারি, FCPS গাইনিতেও এখান থেকে অনেক নাম্বার আসে। এবং হিস্টোলজি ইমব্রায়োলজি থেকে FCPS গাইনিতে বেশ কিছু SBA আসে। তো থোরাক্স FCPS সার্জারিতে লাগে, অন্য ক্ষেত্রে অতটা লাগে না। আচ্ছা, তাহলে অ্যানাটমি আমরা কিভাবে পড়বো? অ্যানাটমির জন্য আপনারা যদি আমাদের দ্য ফাইনাল স্পার্ক যে বইটা আছে এই বইটা ফলো করেন তাহলে কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের সেমিনারের শেষ দিকে সবার জন্য আমি ফ্লোর ওপেন করে দিব, যে যে কোনো কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি আরো একবার বলি যে আমাদের আজকের সেমিনারে যারা জয়েন করেছেন তারা সব ব্যাচে ডিসকাউন্ট পাবেন। তবে সেক্ষেত্রে ডিসকাউন্ট অ্যাভেল করতে হলে আপনাকে অবশ্যই নাম, মোবাইল নাম্বার এবং কোন ব্যাচে অ্যাডমিট হতে চান সেটা কমেন্ট করতে হবে।
আচ্ছা, রেসিডেন্সিতেও কিন্তু প্রিভিয়াস কোশ্চেন আসে। অ্যানাটমি যদি ভালো করে পড়ে যান, আপনি কিন্তু অলমোস্ট 70% বা কোশ্চেন কমন পেয়ে যাবেন। ওকে, এখন আসে ফিজিওলজি। আপনার পোস্ট গ্রাজুয়েশনের যে কোনো পরীক্ষার জন্য ফিজিওলজি লাগবে। ফিজিওলজি ছাড়া আসলে পোস্ট গ্রাজুয়েশন চিন্তাও করা যায় না। তো ফিজিওলজিতে আপনার রিসোর্স কি হবে? ফিজিওলজি পড়তে গেলে আপনাকে অবশ্যই টেক্সট বুক পড়তে হবে। আমি বলি টেক্সট বুকটা পড়বেন, জ্ঞানং ফিজিওলজি 26th এডিশন, এটা পড়বেন। তবে এখন পরীক্ষার আগে সময় তত নাই। যারা এফসিপিএস পার্ট 1 জুনে দিবেন, তাদের জন্য হাতে কিন্তু সময় একেবারেই নাই। তাদের জন্য আমি বলবো যে আপনারা শুধুমাত্র আমাদের পিডিএফ আমরা দিব, পিডিএফটা পড়লে ইনশাল্লাহ হবে। ঠিক আছে? আর ক্লাস করবেন। ক্লাস ছাড়া কিন্তু শুধু পড়লে পড়াটা ইফেক্টিভ হয় না। ক্লাস ছাড়া শুধু পড়লে পড়া কিন্তু ইফেক্টিভ হয় না, সময় লাগে অনেক। ওকে, আচ্ছা, এখন আমরা নিউরোফিজিওলজি নিয়ে একটু বলবো। সরি, ফিজিওলজির মধ্যে কি কি টপিক আছে? ফিজিওলজির মধ্যে আছে নিউরোফিজিওলজি, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, হেমাটোলজি, রেনাল ফিজিওলজি, দেন এন্ডোক্রাইন ফিজিওলজি, রেসপিরেটরি ফিজিওলজি। ঠিক আছে? তো আপনি এফসিপিএস পার্ট 1 যেই সাবজেক্ট দেন না কেন, আপনার ফিজিওলজি লাগবেই। ফিজিওলজি ছাড়া এফসিপিএস পার্ট 1 হবে না। ফিজিওলজি ছাড়া ডিপ্লোমা বা রেসিডেন্সি হবে না। আপনাকে অনেক ভালো করে ফিজিওলজি পড়তে হবে। ঠিক আছে? এখন ফিজিওলজির কোন অংশে আপনি বেশি গুরুত্ব দিবেন? ফিজিওলজির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। কার্ডিওভাস্কুলার ফিজিওলজি থেকে প্রচুর কোশ্চেন হয়, রেসিডেন্সি ডিপ্লোমাতেও হয়, এফসিপিএস, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডি, সব জায়গা থেকে প্রচুর কোশ্চেন হয়। কার্ডিওভাস্কুলার বা সিভিএস ফিজিওলজি ছাড়া কিন্তু আপনি এফসিপিএস এ বসতেই পারবেন না বা বসা উচিত না। আচ্ছা, আর একটা বিষয় বলি যে ফিজিওলজি কোন জায়গা থেকে পড়বেন। আমি কিছুক্ষণ আগে বলেছি, যদি পসিবল হয় আপনি জ্ঞানং ফিজিওলজি পড়েন। সময় নাই, আপনি আমাদের লেকচার যে বুকটা আছে, দ্য ফাইনাল স্পার্ক বুক, এটা পড়তে পারেন। তাও সময় নাই ভাইয়া, সেক্ষেত্রে আমরা যে পিডিএফটা ক্লাসে প্রোভাইড করব, আপনারা সেটা পড়বেন, তাহলে ইনশাল্লাহ কভার করে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি আমরা নিউরোফিজিওলজি। নিউরোফিজিওলজি একটু খেয়াল করে দেখেন, সবগুলা পরীক্ষার জন্যই কিন্তু আপনার লাগছে। এফসিপিএস সার্জারি, এফসিপিএস মেডিসিন, এফসিপিএস গাইনি, অথবা এফসিপিএস ইএনটি যদি আমি বলি, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আপনার লাগবে। পেডিতেও লাগবে, ফিজিওলজি পেডিতেও লাগবে। আচ্ছা, হেমাটোলজি, এফসিপিএস সার্জারি, এফসিপিএস মেডিসিন, এফসিপিএস গাইনি, প্রত্যেকটা লাগবে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এন্ডোক্রাইন ফিজিওলজি হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজির পরে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি তাহলে একটু সিরিয়ালটা বলে দেই। ফিজিওলজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, তারপরে হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজি, দেন নিউরোফিজিওলজি, রেনাল ফিজিওলজি, রেসিফিজিওলজি, হেমাটোলজি। ঠিক আছে? এইগুলা প্রত্যেকটা কিন্তু আপনাদের পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে আসি। এবং ডিপ্লোমা রেসিডেন্সিতেও কিন্তু আপনার লাগবে। তো যারা ডিপ্লোমা পড়েছেন বা প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য কিন্তু এফসিপিএস এর ফিজিওলজি পোর্শনটা অলরেডি পড়া আছে। আপনাকে কিন্তু বাড়তি করে আর কোনো ইফোর্ট দেওয়া লাগছে না। জাস্ট ওই প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। তো ফিজিওলজি নিয়ে আর কিছু বলছি না, এবং ওপেন কোশ্চেন একদম শেষে আছে। এরপরে বলি বায়োকেমিস্ট্রি নিয়ে। তো বায়োকেমিস্ট্রি অনেকে অ্যাভয়েড করেন, অনেকে মনে করেন কঠিন, অনেকেই মনে করেন যে পড়া লাগবে না, এমনিতে পারা যাবে। তো বায়োকেমিস্ট্রি কিন্তু আমাদের এফসিপিএস পরীক্ষার জন্য লাগে, আমাদের রেসিডেন্সি ডিপ্লোমা পরীক্ষার জন্য লাগে। তো টপিকস আছে এখানে বায়োমলিকিউলস, মেটাবলিজম, ভিটামিন এবং মিনারেলস। তাহলে এখন দেখি আমাদের কতটুকু লাগে। তো বায়োমলিকিউলস যে পোর্শনটা আছে, এইটা ইউজুয়ালি আপনাদের ডিপ্লোমা রেসিডেন্সিতে লাগে, এফসিপিএস এ কিন্তু অতটা আসে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা আছে মেটাবলিজম।
মেটাবলিজম থেকে এফসিপিএস গাইনি, এফসিপিএস পেডি, একটু নোট ডাউন করেন। এফসিপিএস গাইনি, এফসিপিএস পেডিতে কিছু কোশ্চেন আসে। ভিটামিন মিনারেল এইটা ইম্পর্টেন্ট, এটা অলমোস্ট অল পরীক্ষাতে কিন্তু আসে। এফসিপিএস গাইনি, এফসিপিএস মেডিসিন, এফসিপিএস সার্জারিও ভিটামিন মিনারেল থেকে কোশ্চেন আসে। তো এটা কিন্তু আপনার বাদ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আই রিপিট, আপনাকে মেটাবলিজম পড়তে হবে ডিপ্লোমা রেসিডেন্সির জন্য, এফসিপিএস গাইনির জন্য। আর ভিটামিন মিনারেল এটা ডিপ্লোমা রেসিডেন্সিতে অবশ্যই লাগবে। এফসিপিএস মেডিসিনেও কোশ্চেন আসে, এফসিপিএস গাইনিতে, এফসিপিএস সার্জারিতেও কোশ্চেন হয়। আচ্ছা, প্যাথোলজি। তো প্যাথোলজি সাবজেক্টের মিল অমিল, কি পড়বেন কি পড়বেন না, শুরু করার আগে আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, যদিও আমি কিছুক্ষণ আগে দিয়েছি অ্যানাউন্সমেন্টটা। সেটা হচ্ছে, যারা আজকের সেমিনারে অ্যাটেন্ড করেছেন তারা স্পার্কের যে কোনো ব্যাচে ভর্তিতে 500 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। বেসিক্যালি এটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য অনার, যে কোনো ব্যাচে ভর্তিতে 500 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নাম, মোবাইল নাম্বার এবং কোন ব্যাচে ভর্তি হতে চান সেটা কমেন্ট করতে হবে, আদারওয়াইজ এটা অ্যাপ্লিকেবল হবে না। আর হ্যাঁ, আপনাকে 24 আওয়ার্স এর মধ্যে অ্যাডমিট হতে হবে, 24 ঘন্টার মধ্যে অ্যাডমিট হতে হবে। তো আরেকটা বিষয় প্রাসঙ্গিক বলে ফেলি, যে স্পার্ক মেডিকেল একাডেমিতে আমরা সমস্ত ব্যাচের ফি কিন্তু একদম মিনিমাম রেখেছি, এবং তারপরেও এখানে যেহেতু ঈদ ডিসকাউন্ট অফার দিয়েছি, তো এরপরে কিন্তু আমাদের আর ডিসকাউন্ট দেওয়ার সুযোগ থাকে না। তারপরেও আজকের সেমিনার উপলক্ষে আমরা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি। আপনারা প্লিজ যারা ভর্তি হতে চান সবাই কমেন্ট করবেন এবং 24 আওয়ার্স এর মধ্যে অ্যাডমিট হবেন। ওকে, প্যাথোলজি। কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে ডিপ্লোমা রেসিডেন্সির জন্য কোন সাবজেক্টটা সবার আগে পড়বেন, আমি বলবো প্যাথোলজি পড়ে শুরু করবেন। কারণ প্যাথোলজি পড়া ইজি, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। তো প্যাথোলজির টপিকস গুলো আছে সেল ইনজুরি, সেলুলার অ্যাপ্টিশন, জেনেটিক্স, নিওপ্লাজম, ইনফ্লামেশন, হিলিং, টিস্যু রিপেয়ার, হেমোডাইনামিক্স। তাহলে খেয়াল করেন, যারা ডিপ্লোমা বা রেসিডেন্সির প্রস্তুতি নিয়েছেন, এফসিপিএস প্রস্তুতিতে কতটুকু এগিয়ে আছেন নিজেরা জাজ করবেন। সেল ইনজুরি, সেলুলার অ্যাপ্টিশন, এফসিপিএস সার্জারি, এফসিপিএস গাইনিতে লাগে। জেনেটিক্স, এফসিপিএস সার্জারি, এফসিপিএস মেডিসিনে লাগে। তবে এফসিপিএস পেডিতেও লাগে, এফসিপিএস গাইনি এবং এফসিপিএস এনডিতেও লাগে। তো জেনেটিক্স এমন একটা সাবজেক্ট, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, ক্যারেক্টার, এগুলো আপনি যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেন আপনার লাগবে। নিওপ্লাজম, এফসিপিএস সার্জারিতে কমপক্ষে 10টা প্রশ্ন এখান থেকে হবে, এফসিপিএস মেডিসিনে কমপক্ষে 2টা প্রশ্ন হবে, এফসিপিএস গাইনিতে কমপক্ষে 10টা প্রশ্ন হবে। আমি কোশ্চেন আউট করে দিচ্ছি। তো যারা নিওপ্লাজম চ্যাপ্টারটা ভালো করে পড়বেন 20 নাম্বার কিন্তু পেয়ে যাবেন। ইনফ্লামেশন, এফসিপিএস গানিতে লাগে, অন্য ক্ষেত্রে অতটা লাগে না। হিলিং, টিস্যু রিপেয়ার, হেমোডাইনামিক্স, এটা এফসিপিএস সার্জারিতে লাগে এবং প্রচুর কোশ্চেন হয় এখান থেকে। প্যাথোলজির পরে যে সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজি সাবজেক্টটা খুবই প্যালাটেবল, এবং আপনি যদি ভালো করে পড়েন তাহলে এখান থেকে 80 to 100% মার্কস আনতে পারবেন। তো মাইক্রোবায়োলজি কিভাবে পড়তে হবে, আপনারা অবশ্যই আমাদের লেকচারটা করবেন, কারণ লেকচারে সবকিছু গুছিয়ে দেওয়া হয়। দেন দ্য ফাইনাল স্পার্ক বুক, আর সময় থাকলে আপনি লেন্স রিভিউটা দেখতে পারেন। তো মাইক্রোবায়োলজির টপিকস আছে ভাইরোলজি, ব্যাকটেরিওলজি, প্যারাসাইটোলজি, মাইকোলজি এবং ইমিউনোলজি। ভাইরোলজি, ব্যাকটেরিওলজি, প্যারাসাইটোলজি, মাইকোলজি এবং ইমিউনোলজি। তো ইমিউনোলজির টপিকটা অনেকে বাদ দিয়ে যান, এটা বাদ দেওয়া যাবে না। ইমিউনোলজির কনসেপশন থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, টপিকস এন্ড কমন উইথ এফসিপিএস পার্ট 1। সো ব্যাকটেরিওলজি যেটা আপনার ডিপ্লোমা এবং রেসিডেন্সিতে পড়েছেন, সেটা আপনার এফসিপিএস সার্জারি, এফসিপিএস মেডিসিন, এফসিপিএস গাইনিতে লাগবে। ভাইরোলজি, এফসিপিএস সার্জারি, এফসিপিএস মেডিসিন, এফসিপিএস গাইনিতে লাগবে।
তাহলে দেখেন অলমোস্ট মাইক্রোবায়োলজি সবকিছু কিন্তু আপনার এফসিপিএস এ লাগবে। আপনি এনডি পিডিএস দিলেও আপনার লাগবে, ঠিক আছে। ইমিউনোলজি থেকে গাইনি ততটা কোশ্চেন হয় না, অনেক বছর পর পর একটা দুইটা কোশ্চেন হয় ইমিউনোলজি থেকে। তো ইমিউনোলজি এটা মেইনলি লাগে আমাদের এফসিপিএস সার্জারি এবং এফসিপিএস মেডিসিন। এফসিপিএস মেডিসিনে কমপক্ষে 5টা প্রশ্ন এখান থেকে হবে, 10 নম্বর আপনি এখান থেকে পাবেন। ইমিউনোলজি থেকে এফসিপিএস মেডিসিনে কমপক্ষে 5টা কোশ্চেন এবং 10 নম্বর আপনি এখান থেকে পাবেন। ওকে, তো আমরা নেক্সটে প্রসিড করব ফার্মাকোলজি। তো ফার্মাকোলজি ক্লাসটা আমি নেই, নিওপ্লাজম ফার্মাকোলজি ক্লাসটা বেসিকে আমি নিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ প্রায় 5 বছর ধরে আমি এটা নিচ্ছি। তো আমাদের আজকের সেমিনার এই পর্যায়ে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে যারা আমাদের স্পার্কের কোনো ব্যাচে অ্যাডমিট হতে চান, আমাদের বর্তমানে এফসিপিএস পার্ট অন জুন ক্রাশ ব্যাচ এবং রেসিডেন্সি ব্যাচ চলছে এবং কম্বাইন্ড ব্যাচ আছে। কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিট হতে চাইলে 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, সো 9000 টাকা, এবং এটাতে এফসিপিএস পার্ট অন জুন রেসিডেন্সি কাভার হবে এবং বই পাবেন। 9000 টাকা ফি পড়বে। আর এফসিপিএস পার্ট অন মেডিসিন, সার্জারি, গাইনি, অবস এবং পেডিয়াট্রিক্স এবং ইএনটি, এই কয়েকটা আমাদের এফসিপিএস ব্যাচ রানিং আছে। এই ব্যাচে অ্যাডমিট হলে আপনার রেগুলার যে ডিসকাউন্ট তার থেকেও 500 টাকা আপনারা ডিসকাউন্ট বা অনার পাবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নাম, মোবাইল নাম্বার এবং কোন ব্যাচে ভর্তি হতে চান সেটা কমেন্ট করতে হবে। ফার্মাকোলজি নিয়ে বলবো, তো যারা এবার ডিপ্লোমা পরীক্ষা দিয়েছেন আমাকে অনেকেই পরীক্ষা দিয়ে বলেছেন যে ভাইয়া ফার্মাকোলজি করে গিয়েছি বলে একটু ভালো নাম্বার পেতে পারি। ফার্মাকোলজি ছাড়া কিন্তু আপনি ভালো নাম্বার পাবেন না, সেটা রেসিডেন্সি হোক, ডিপ্লোমা হোক, এফসিপিএস হোক। এফসিপিএস এও কিন্তু ফার্মাকোলজিতে কোশ্চেন আসে। সো মেডিসিন ফ্যাকাল্টিতে আসে পার্ট অফ সিস্টেমিক ডিসঅর্ডার, আর সার্জারি, গাইনি, অবস এখানে কিন্তু ডিরেক্টলি আপনাদের কোশ্চেন হবে। তো ফার্মাকোলজি কিভাবে পড়বেন, কেউ যদি ভিশন ফার্মাকোলজি বইটা পড়তে পারেন দ্যাটস গুড, আর যদি না পড়তে পারেন তাহলে অবশ্যই ফাইনাল স্পার্ক যে বইটা আমরা লিখেছি সেটা পড়বেন। আর কেউ যদি মনে করেন যে না ভাই আমি এত কিছু পড়বো না, তাহলে এমবিবিএস এর ফার্মাকোলজি যে গাইডটা ছিল এই গাইডটা পড়লেও ইনশাল্লাহ হবে। তো ফার্মাকোলজির দুইটা পার্ট আছে, জেনারেল ফার্মাকোলজি এবং সিস্টেমিক ফার্মাকোলজি। তো জেনারেল ফার্মাকোলজি এফসিপিএস সার্জারি, এফসিপিএস গাইনিতে লাগে এবং বেশ কিছু কোশ্চেন ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, ফার্স্ট পাস মেটাবলিজম, ফার্স্ট ডিগ্রি নাইটিক, জিরো অর্ডার নাইটিক্স, এখান থেকে কিন্তু ইনভ্যারিয়েবলি কোশ্চেন হয়। এফসিপিএস সার্জারি, এফসিপিএস গাইনিতে জেনারেল ফার্মাকোলজি থেকে ইনভ্যারিয়েবলি কোশ্চেন হয়, ঠিক আছে। সিস্টেমিক ফার্মাকোলজি এফসিপিএস সার্জারিতে লাগবে, মোটামুটি ভালো কোশ্চেন হয়, বিশেষ করে আমাদের ফার্মাকোলজি যেই অ্যানালজেসিক ফার্মাকোলজি আছে এবং অ্যানেস্থেটিক ফার্মাকোলজি আছে, এখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন হয়। আচ্ছা, অনেকের নামাজ আছে, আমি একটু ফাস্ট প্রসিড করি। সেটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি, সিস্টেমিক ফার্মাকোলজি, এটা আসলে এফসিপিএস এর জন্য লাগবে এবং ডিপ্লোমা রেসিডেন্সিতেও লাগে। তো ফার্মাকোলজির পরে যে অংশটা নিয়ে বলবো, আমাদের সেশন কিন্তু অলমোস্ট শেষের দিকে, ফ্যাকাল্টি পোর্শন নিয়ে। তো রেসিডেন্সি ডিপ্লোমাতে আমরা ফ্যাকাল্টি পোর্শনটা পড়ি কিন্তু খুব লিমিটেড, আর এফসিপিএস পার্টের জন্য ফ্যাকাল্টি পোর্শনটা কিন্তু অনেক বেশি পড়তে হবে। যেমন আমি মেডিসিন দিয়ে শুরু করি, এরপরে অন্যগুলা বলবো। মেডিসিনে আহ আপনারা তো মোটামুটি পড়া আছে যারা ডিপ্লোমা প্রস্তুতি নিয়েছেন বা নেন নাই। তো মেডিসিনের জন্য এই 60 দিন কিভাবে পড়বেন, 60 দিনের জন্য আপনারা শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকস পড়বেন ভাইয়া, পুরা ইম্পর্টেন্ট টপিকস পড়বেন, ইম্পর্টেন্ট বক্স ফিগার পড়বেন, এর বাইরে দরকার নাই। ডেভিডসন এমন একটা বই, এই বই আপনার এফসিপিএস পার্ট অন মেডিসিনের জন্য লাগবে, এই বইটা আপনার এফসিপিএস ফাইনাল পার্ট পাস করতে গেলে লাগবে, এই বইটা রেসিডেন্সির জন্য লাগবে, ফেজ বি ফাইনালও লাগবে আপনার, ঠিক আছে। তবে আপনার যতটুকু লাগবে অতটুকু পড়তে হয়, বেশি পড়তে গেলে কিন্তু এখান থেকে আউটপুট দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে বলি সার্জারি নিয়ে। ও যেটা বলছিলাম শেষ করি,
তো আমাদের যে ক্রাশ ব্যাচ শুরু হচ্ছে মেডিসিনে, সেখানে আমরা প্রত্যেকটা সিস্টেমের ইম্পর্টেন্ট টপিকস এবং আমরা দাগানো পিডিএফ প্রোভাইড করব। আর মেডিসিনে পাস না করার আর একটা কারণ হচ্ছে ফিজিওলজিকেও আমরা পড়তে যাই না। আমি প্রথমবার যখন পরীক্ষা দিয়েছিলাম ফিজিওলজি পড়ি নাই, একদম পড়ি নাই। তো পরীক্ষার হলে গিয়ে তো আমি চোখে চোখে ফিল দেখতেছি যে ফিজিওলজি থেকে এত কোশ্চেন আসছে। এবং এরপর থেকে আমি নিজে যখন পড়েছি, যাদেরকে পড়িয়েছি, ফিজিওলজি ছাড়া কিন্তু আমি এফসিপিএস পার্ট ওয়ানে কোনো ক্লাস নিই না। আমি হেমাটোলজি ক্লাসটা নেই, গ্যাস্ট্রো হেপাটো ক্লাস নেই। প্রত্যেকটা ক্লাসের আগে আমি ফিজিওলজি পড়াই, তারপরে শুরু করি। তো আমাদের যে মেডিসিন ক্রাশ ব্যাচ শুরু হচ্ছে, আমরা দুইটাই স্পেশাল ফিজিওলজি ক্লাস এখানে দিব। সার্জারি বেলি অ্যান্ড লাভ 24th এডিশনটা পড়তে হবে। তো বেলি লাভের ক্ষেত্রে একই কথা, খুব ডিটেলসে পড়া যাবে না। আমরা যেগুলো পড়াবো, যেগুলো আন্ডারলাইন করে দিব, এগুলো পড়েন ভাইয়া পুরা, ইনশাল্লাহ আপনাদের এফসিপিএস এও বাঁধবে নাই। ঠিক আছে? পেডিয়াট্রিক্স আমাদের মেন্টর প্যানেল খুবই স্ট্রং। আমাদের একটা বইও আছে, স্পার্ক এ রিভিউ অন ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এন্ড ফ্যাকাল্টি বুক আছে আর কি। তো পেডিয়াট্রিক্সের যে বইটা আছে, এই বইটা এফসিপিএস পার্ট অফ মেডিসিনের জন্য এনাফ। এর বাইরে হয়তো অল্প কিছু পড়তে হবে, এটা আমাদের ব্যাচে বুঝিয়ে দিব। তো আমাদের যেই ব্যাচগুলো আছে, এফসিপিএস, সার্জারি, গাইনি, পেডি, প্রত্যেকটা ব্যাচে আমরা 8টা বেসিক ক্লাস রেখেছি এবং 6টা ক্লিনিক্যাল ক্লাস রেখেছি। এই 6টা ক্লিনিক্যাল ক্লাস করলে আপনাদের অনেকখানি কভার করে যাবেন। তো আজকে সেশনে আমরা শেষের দিকে চলে আসছি। তো এক্সাম সিস্টেম, আমরা ওয়েবসাইট বেসড এক্সাম নিয়ে থাকি। আপনার পজিশন দেখতে পারবেন। কোনো ক্লাস, কোনো এক্সাম যদি আপনি মিস করেন, এরপরে দেখতে পারবেন আমাদের রেকর্ড ক্লাস, রেকর্ড এক্সাম ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন। তাহলে আমাদের সেমিনার এই পর্যায়ে আহ, আমি অ্যানাউন্সমেন্ট আর একবার দেই। যারা আজকে সেমিনারে আছেন, আমাদের পক্ষ থেকে তাদের জন্য একটা গিফট আছে। সেটা হচ্ছে যারা কোনো ব্যাচে ভর্তি হবেন, আমরা 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেব। তবে সেক্ষেত্রে অবশ্যই নাম, মোবাইল নাম্বার এবং ব্যাচটা জুমে কমেন্ট করতে হবে, এখনই কমেন্ট করতে হবে, আদারওয়াইজ এটা অ্যাভেল করা যাবে না। আর কম্বাইন্ড ব্যাচ, এখানে আপনার আমাদের রেগুলার ফি 14,000 টাকা, ডিসকাউন্টে 10,000 টাকা রেখেছি। আজকের সেমিনারে যারা আছেন তাদের জন্য ফি 9,000 টাকা। ভর্তি হতে হলে অবশ্যই কমেন্ট করবেন। তো স্পার্ক মেডিকেল একাডেমি কেন, আমি একটা কথা লিখেছি সবার আগে, দ্যাট ইজ কুইক ফিক্স। তো আপনি যেখানে পরীক্ষা দেন, যেখানে ক্লাস করেন, আপনার যে কোনো প্রবলেম হতে পারে, প্রবলেম হওয়াটা ফিজিওলজিক্যাল। তবে আমার স্পার্কে আমাদের ওভারঅল যে ডিরেক্টর প্যানেল আছে বা আমরা যারা আছি, আমরা ইনশাল্লাহ শর্টেস্ট পসিবল টাইমে যে কোনো প্রবলেম সলভ করে থাকি। এবং ডিপ্লোমার সময় দেখেছেন আমরা আমাদের যে ক্লাস ছিল তার বাইরে অসংখ্য ক্লাস নিয়েছি, পরীক্ষা নিয়েছি, যে কোনো প্রবলেমে কিন্তু আমরা কমিউনিকেট করেছি। ঠিক আছে? আর ভেরি মাচ কর্ডিয়াল অ্যান্ড এক্সপিরিয়েন্স মেন্টর প্যানেল, ব্যাচ এডুকেট, হোয়াটসঅ্যাপ একাডেমিক অ্যান্ড প্রবলেম সলভিং গ্রুপ, এক্সট্রা এক্সাম, এক্সট্রা সেশন, মান্থলি ফিডব্যাক সেশন, মেন্টর অ্যাক্সেসিবিলিটি। আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি। আমি যে কোচিং এ ক্লাস করেছিলাম, সেখানে আমি মরে গেলেও কোনো মেন্টরকে অ্যাক্সেস করতে পারতাম না, এমন একটা সিস্টেম ছিল। বাট আলহামদুলিল্লাহ, আমাদের স্পার্কে যে কোনো মেন্টরকে বা যে কোনো ডিরেক্টরকে আপনি কিন্তু যে কোনো সময় অ্যাক্সেস করতে পারছেন, আপনার প্রবলেম বলতে পারছেন। ওকে, এখন কারো কোনো প্রবলেম থাকলে বা কারো কিছু জানার থাকলে একটু বলবেন। ওপেন কোশ্চেন, দ্য ফ্লোর ইজ অল ইয়োর্স। ওপেন কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম আপু। ভাইয়া ফ্যাকাল্টির ওখানে তো আসলে গাইনি নিয়ে তেমন কিছু বললেন না ভাইয়া, গাইনির ব্যাপারটা থেকে একটু বলতেন। গাইনি তো অনেক কিছু বলছি আপু। আচ্ছা, গাইনি নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে গাইনির সিলেবাসটা অবশ্যই জানা আছে। গাইনিতে হচ্ছে আপনাকে বেসিক পোর্শন পড়তে হবে, পাশাপাশি আপনাকে ক্লিনিক্যাল পোর্শনটা পড়তে হবে। তো বেসিক পোর্শনটা আমরা আমাদের ফাইনাল স্পার্ক বুক বা যে পিডিএফ আছে সেখান থেকে পড়াবো আমাদের ব্যাচে। আর 6টা ক্লিনিক্যাল ক্লাস হবে। 6টা ক্লিনিক্যাল ক্লাসে দত্তের বই থেকে পড়ানো হবে, 3টা অফসের ক্লাস হবে এবং 3টা গাইনির ক্লাস হবে। এই প্রত্যেকটা 3টা মাস্টার ক্লাসে আমরা ইনশাল্লাহ 1 থেকে 42 চ্যাপ্টার এবং 1 থেকে 38 চ্যাপ্টার সবকিছু কভার করে দিব। 60 ডেজে থ্যাংক ইউ। গাইনি, 60 ডেজে গাইনি কিভাবে পড়বেন, কভার করবেন, আমার একটা পোস্ট দেওয়া আছে দেখবেন গ্রুপে। আমাদের আমাদের স্পার্ক মেডিকেল একাডেমির গ্রুপে আমার নাম লিখে সার্চ দিলে আপনি পাবেন, সেটা ফলো করলেই হবে। আর আমাদের ব্যাচেও আমরা
15টা ক্লাস, 15টা এক্সাম এবং 2টা আমরা মক টেস্ট রেখেছি আর কি গাইনি ব্যাচে। 24 তারিখ প্রথম ক্লাস দিয়ে শুরু হবে। জি আপু, ভাইয়া আর আসসালামু কিছু আলাইকুম। জানার আছে কিনা? আচ্ছা, না ভাইয়া ওয়ালাইকুম। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া আমাদের মানে অ্যাকচুয়ালি আমার মেইনলি প্রবলেম ছিল এসবিএ তে আর কি। হ্যাঁ। এমনিতে এমসিকিউ ভালো হয়েছে কিন্তু এসবিএ এর কারণে একটু প্রবলেম হয়ে গেছে। সো হুম। মানে আমি আসলে বুঝতে পারতেছি না মানে এসবিএ টা কিভাবে করে রিচ করব, মানে এটাকে আরো কিভাবে আপডেট করব আর কি। আচ্ছা, আর থ্যাংক এখানে ইউ ভাইয়া, যেহেতু গুড কোশ্চেন। এফসিবিএস এ তো প্রায় আপনার অনেকগুলো কোশ্চেন আসবে, এসবিআই বেস্ট 75 কোশ্চেন হবে। বেস্ট কোশ্চেন। ওইটা আমরা যদি ভালো করতে পারি তাহলে তো মনে হয় একটু আমাদের মানে সবার ক্ষেত্রে আগে যাওয়ার আচ্ছা পসিবিলিটি বেশি থাকবে আর কি। আচ্ছা, আমি একটু বলি আর কি এসবিএ নিয়ে। এসবিএটা কিভাবে স্ট্রং হবে? এবার ডিপ্লোমাতে যে এসবিএ গুলো আসছে, আমি কোশ্চেন এখনো দেখতে পাই না, শুনেছি আর কি। প্রত্যেকটি এসবিএ কিন্তু অনেক ট্রিকি হয়েছে। যারা একটু ডিপে পড়াশোনা করেছেন তারা ধরতে পারছেন, খুব বেশি কিন্তু ইফোর্ট দেওয়া লাগে না। তবে যারা একটু সুপারফিশিয়াল পড়েছি আমরা, আমাদের জন্য একটু টাফ হয়েছে। তো এসবিএ তে ভালো করতে গেলে আপনি যে টপিক গুলা পড়ছেন ওই টপিক গুলা ভালো করে পড়লে ইনশাল্লাহ কাভার করে যাবে। আর যারা মেডিসিনে পরীক্ষা দিবেন তাদের জন্য কিছু ডেভিডসন এবং কিছু পাস মেডিসিন বেস পড়তে হবে, ঠিক আছে? আর এফসিপিএস, সার্জারি, গাইনি, অবস, ইএনটি, পেডিয়াট্রিক্স, তাদের জন্য বলবো আপনাদেরকে আমরা যে টপিক গুলা পড়াচ্ছি ওই টপিক গুলা পড়বেন, পাশাপাশি এসবিএ সলভ করবেন। এবং এসবিএ সলভ করার সময় চিন্তা করবেন যে এই কোশ্চেনটা আর কিভাবে হতে পারে। বা আপনি একটা টপিক পড়ছেন, যেমন আপনি ফার্মাকোলজির এবার জিরো অর্ডার থেকে একটা কোশ্চেন হয়েছিল এফসিপিএস সার্জারিতে জানুয়ারি ইসে আর কি। তো এখানে আপনি যদি টপিক পড়ে যান ভাইয়া, তাহলে কিন্তু এসবিএ মিস করার কোনো সুযোগ নাই। এবং আপনাকে বারবার পড়তে হবে, টপিকসের ডিটেলস যখন আপনি জানবেন, কনসেপশন আসবে, তখন এসবিএ টা আপনি অটো অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? মেডিসিনের এসবিএ কিন্তু সবচেয়ে ট্রিকি, সবচেয়ে কঠিন, এবং এফসিপিএস এর এসবিএ কিন্তু অতটা কঠিন হয় না। আমি একটা কোশ্চেন আউট করে দিই এফসিপিএস এর এসবিএ, সেটা হচ্ছে জিসিএস। জিসিএস থেকে এফসিপিএস, সার্জারি, গাইনি, পেডি, প্রতি বছর একটা কোশ্চেন হবেই। এখানে কিন্তু গ্রস কোশ্চেন আর ডিটেলস কোশ্চেন হয় না। তো আপনি ওই টপিক গুলা পড়বেন, পরীক্ষা দিবেন। আমরা অনেকে ভুল করে ফেলি, আমরা পড়ে যাই অনেক, পরীক্ষা দিই না। আমরা মনে করি পরীক্ষা দিলে সময় নষ্ট, ঠিক আছে? এইটা করা যাবে না, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিলে দেখবেন আপনাদের যে এসবিএ তে গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটা কেটে গেছে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া গাইনি যিনি পড়াবেন উনি যদি একটু গাইডলাইন দিতেন গাইনি সম্পর্কে তাহলে একটু মনে আমাদের হয় ভালো। আমাদের হচ্ছে গাইনি গাইডলাইন সেমিনার সামনে হবে, ডক্টর ইশরাত নিবে আর কি। এবং গাইনি নিয়ে যে কোনো কোশ্চেন থাকলে আমাকে নক দিবেন, আমি ইশরাতের নাম্বারটা দিব, আপনি ডক্টর ইশরাতের সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে? ওকে শি ইজ ভেরি মাচ ডাইনামিক। এবং আপনারা সবাই হয়তো জানেন যে আমরা প্রায় 4 বছর ধরে মেন্টর হিসেবে কাজ করছি। ইভেন ডক্টর ইশরাতও কিন্তু অন্য একটা জায়গায় পড়াতো, প্রায় 3 বছর ধরে সে পড়ায়। সে কিন্তু এখন স্পার্কে পড়াচ্ছে ইনশাল্লাহ। আমাদের আপনার নাম্বারটা কি আপনি গ্রুপে দিবেন ভাইয়া? গ্রুপে দিব না, আপনি কাইন্ডলি একটু আমাকে নক দিয়েন, দিয়ে দিব আর কি। বা আমাদের এক্সিকিউটিভের যে নাম্বারটা আছে, আমি এক্সিকিউটিভের নাম্বারটা দিচ্ছি, আপনি উনাকে ফোন দিলে বা নক দিলে ইশরাতের নাম্বারটা দিবে আর কি, জি 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 আমি নাম্বারটা দিচ্ছি আর কি, ঠিক আছে? আর গানে নিয়ে চিন্তা করার কিছু নাই, ইনশাল্লাহ আমাদের গানের ক্লাসগুলো ভালো হবে। আর ইন নাটশেল যেটা বলবো সেটা হচ্ছে ডিপ্লোমা বা রেসিডেন্সি প্রস্তুতি যদি থাকে, সেটাতে আপনি সহজে কিন্তু এফসিপিএস এ কনভার্ট করতে পারছেন। কারণ আপনার অ্যানাটমি 2 জায়গায় পড়া একই, তাই না? আপনার ফিজিওলজি কিন্তু সব জায়গায় লাগবে, আপনার বায়োকেমিস্ট্রি, ভিটামিন, মিনারেল পোর্শনটা লাগতেছে, প্যাথোলজি, জেনেটিক্স, নিউপ্লাজম সব জায়গায় লাগবে, মাইক্রোবায়োলজি তো ভাইয়া আপনি সব পরীক্ষাতে লাগতেছে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আর কারো ভাইয়া কোনো কোশ্চেন? বইটা বইটা কি ভাইয়া আমরা কিভাবে পেতে পারি বইটা, স্পার্ক বইটা? স্পার্ক বইটা আপনি হচ্ছে আমাদের যে এক্সিকিউটিভের নাম্বার দিয়েছি, ওখানে হোয়াটসঅ্যাপে নক দিলে উনি আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করে দিবে আর কি, ঠিক আছে? থ্যাংক ইউ। আর আমাদের এফসিপি মেন্টর প্যানেলটাকে আমি বলি, সার্জারি মেন্টর প্যানেল, সেটা হচ্ছে ডক্টর পলাশ ভাই আছে আর কি, মুক্তার ইসলাম পলাশ। পলাশ ভাইয়ের হচ্ছে অর্থোপেডিক্সে এমএস কমপ্লিট করা, দেন হচ্ছে এমআরসিএস কমপ্লিট করা, ভাইয়ের এফসিপিএস ও কমপ্লিট করা। ভাই আমাদের সাথে আছে। আর এছাড়া আছে ডক্টর মিম, ডক্টর মৃদুল, ডক্টর মৌ।
আশা করি আমাদের সার্জারি ক্লাসগুলা আপনাদের জন্য ইফেক্টিভ হবে। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আমি, যে আজকের সেমিনারে, সেটা হচ্ছে যারা আমাদের এফসিপিএস পার্ট অন ক্রাশ ব্যাচ বা যে কোনো ব্যাচে ভর্তি হচ্ছেন, কোনো ক্লাস যদি মনে হয় যে ভাই আরেকবার নেওয়ালে ভালো হয়, আমি অন্য মেন্টরকে দিয়ে নেওয়া দিব, সমস্যা নাই। আমরা কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না, ঠিক আছে? আর যে কোনো ডক্টরের যে কোনো প্রবলেম আপনারা সবাই জানেন, ডিপ্লোমা গ্রুপে যারা ছিল তারা জানবেন যে আমি ব্যক্তিগতভাবে, আমি এবং রায়েদ খুবই এটা ইমফাসিস দিয়ে দেখি আর কি। আচ্ছা, সার্জারি ভাইয়া মেন্টরের নাম তো বলেছি, তারপরে যদি কোনো সার্জারি মেন্টরের সাথে কথা বলতে চান আপনারা কথা বলতে পারবেন। আর সার্জারি ডক্টর আসিফ ওয়াহিদ ভাইয়া আছে, ভাইয়া অ্যানাটমি ক্লাস নেবেন, ভাইয়ার অ্যানাটমি ক্লাসগুলো মোর দ্যান এক্সেলেন্ট হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আরেকজন কোশ্চেন করছেন যে ইএনটি পার্ট অন কি কি ডিফারেন্ট সিলেবাস, একটু কাইন্ডলি যদি বলতেন। ইএনটির জন্য আলাদা গাইডলাইন সেমিনার হবে, ঠিক আছে, সম্ভবত আগামীকাল ডক্টর রাকিব ভাই, ডক্টর জুবায়ের ভাই এবং ডক্টর সম্প্রীতি নিবে। তো আমাদের ইএনটি যে মেন্টর প্যানেল, ডক্টর রাকিব ভাই এবং ডক্টর জুবায়ের ভাই দুজনে কিন্তু ডিপ্লোমা ডিএলও কমপ্লিট করা, তারা এখন এফসিপিএস এর ট্রেনিং এ আছেন। আর যেটা ডিফারেন্স আমি সেটা বলে দেই আপনাকে, ইএনটিতে হেড নেক কিছু এক্সট্রা অ্যানাটমি পড়তে হয়, ফিজিওলজিতে কিছু এক্সট্রা ফিজিওলজি পড়তে হয়। হেড নেক বা অটোলেরেঞ্জিওলজি ফিজিওলজি যেটা আছে, বিশেষ করে লেন্সের শেষের দিকে আছে আর কি, সরি লেন্স বলতেছি, গাইটনের শেষের দিকে ফিজিওলজি গুলো পড়তে হয়। আমাদের ব্যাচে আমরা পিডিএফ দিব, আপনাকে নতুন করে কোনো কিছু করতে হবে না। আমাদের ব্যাচগুলো আমরা এমনভাবে সাজিয়েছি যেন ব্যাচটা আপনাদের জন্য এনাফ হয়, এর বাইরে কিছু করা না লাগে। ওকে আপু, একজন কোশ্চেন করছিলেন, আমি ইন্টারাপশন করছি আর কি। ভাইয়া আমার পিন টার্গেট হচ্ছে নভেম্বর, আমি কম্বাইন্ডে জানতে চাচ্ছি না এই 6 মাস আমাকে কিভাবে গুছায় পড়তে হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে 6 মাস আছে, 6 মাস কিন্তু একদিক থেকে বলা যায় অনেক সময়, আবার না পড়লে এটা খুবই অল্প সময় হয়ে যাবে আর কি। ওকে, তো এটার জন্য আপনাকে এখন থেকে বেসিক সাবজেক্ট গুলো আগে পড়বেন। আর জুন থেকে ফ্যাকাল্টি পোর্শনটা পড়বেন, ফ্যাকাল্টি পোর্শনে গ্যাপ দেওয়া যাবে না আপু। যারা রেসিডেন্সি পরীক্ষা দিবেন তাদের জন্য আমার দুইটা পরামর্শ, ক্লাস করবেন, এক্সাম দিবেন এবং জুন থেকে ফ্যাকাল্টি পড়বেন, ইনশাল্লাহ রেগুলার থাকলে চান্স হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অর্থতে কোনো গাইডলাইন আছে? জি, অর্থ নিয়ে আমি একটু বলি। অর্থোপেডিক্স এফসিপিএস এর সিলেবাস এবং এফসিপিএস সার্জারির মাদার সিলেবাস একই, কোনো ডিফারেন্স নাই। যারা অর্থতে পরীক্ষা দিবেন তারা সার্জারি সিলেবাসটা ফলো করলেই হবে ইনশাল্লাহ। আর অর্থর গাইডলাইন হচ্ছে, তো আমি আগে বলে আসছি যে ডিপ্লোমা থেকে কি কি এক্সট্রা জিনিস পড়তে হবে। এখানে আপনার বেইলাবটা পড়তে হবে, অর্থোপেডিক্সে এফসিপিএস এ বেইলাব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে অলমোস্ট আপনার একটা পার্ট হবে এবং অ্যানাটমি থেকে আর একটা পার্ট হবে, ঠিক আছে? আর আরেকটা পার্ট হবে, অর্থাৎ 100 মার্ক আসবে আপনার প্যাথোলজি, ফিজিওলজি, মাইক্রো, ফার্মা, বায়োকেমিস্ট্রি নিয়ে। তো অ্যানাটমিটা ভালো করে পড়তে হবে, ফ্যাকাল্টি পোর্শনটা ভালো করে পড়তে হবে। ওকে, রুম্পা আপু বলুন। হ্যাঁ ভাইয়া, ওই যে আমাদের ক্রাশ ব্যাচ মেডিসিনের যেটা করা হয়েছে ভাই, ওখানে যে ক্লাসগুলো থাকবে ওখানে আসলে ভাইয়া কিসের উপর মেইনলি জোর দেওয়া হবে, মানে একদম হাই ইল্ড ইম্পর্টেন্ট টপিকস গুলো কি ভাই আপনারা জাস্ট দাগায় দিবেন, বা নাকি হচ্ছে একটু আমাদেরকে মানে কারো কোনো প্রবলেম থাকলে একটু বুঝিয়ে পড়ানো হবে, এরকম হবে ব্যাপারটা? মানে ওটার ব্যাচটাকে কিভাবে সাজানো হয়েছে, ক্রাশ ব্যাচ আচ্ছা, মেডিসিন যেটা? মেডিসিন, ভেরি গুড কোশ্চেন আপু। জি। এখানে আমরা ডেভিডসনটা, আর শুধু দাগাই দিলে তো এটা কোনো ক্লাস হইলো না, কারণ দাগানো পিডিএফ তো অনেক পাওয়া যায়। আপনারা আমরা বললেন আমি দাগানো পিডিএফ দিয়ে দিব, এটাতে কোনো ক্লাস হবে না ভাই আপুরা, এটা মানে ইফেক্টিভ হয় না। অবশ্যই আমরা ক্লাসে বলে দিব যে এটা এসবি আসবে, এটা এমসিকিউ আসবে, কোন নেমোনিক্স থাকলে দিয়ে দিব। এবং আমি যে হেমাটোলজি ক্লাস নিই, আমি কিন্তু হেমাটোলজি ক্লাসে ডেভিডসনের বাইরে নিজে নোট প্রোভাইড করি, ঠিক আছে? নিজে নোট আছে সেটা প্রোভাইড করি এবং কিছু এসবি ক্লু দিয়ে দিই, এবং কোন ডিজিজটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট এগুলো বলে দিই। এবং অন্য ক্লাসগুলো আমরা ওভাবে ডিজাইন করেছি, শুধুমাত্র হ্যাঁ ঠিক আছে, প্যানসাইটোপেনিয়া ইম্পর্টেন্ট, ডিআইসি ইম্পর্টেন্ট, টিটিপি ইম্পর্টেন্ট, এইটা তো কোনো ক্লাস হইতে পারে না। ক্লাস তখনই বলবো আমি যখন টিটিপি ট্রায়াড কি, হাসের ট্রায়াড কি, পেন্টাট কোনটা, এগুলো যখন বলতে পারবো তখনই তো একটা ক্লাস হবে, তাই না? জি, আচ্ছা, থ্যাংক ইউ ঠিক ভাইয়া। আছে। হ্যাঁ, আর পরীক্ষা দিবেন আপনারা, অনেকে পরীক্ষা দেন না, পরীক্ষা দিবেন। আচ্ছা, কম্বাইন্ড ব্যাচে যারা আছেন তারা ক্রাশ ব্যাচের কন্টেন্ট পাবেন, ঠিক আছে? তারা ক্রাশ ব্যাচের কন্টেন্ট পাবেন। ওকে, আমি আর একবার অ্যানাউন্সমেন্ট দিই, যারা আজকে সেমিনারে অ্যাড আছেন তারা জুমে চ্যাট বক্সে কমেন্ট করবেন যদি কোনো ব্যাচে অ্যাডমিট হতে চান। সেক্ষেত্রে আমরা সকল ব্যাচে 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট থেকে আরো এক্সট্রা ডিসকাউন্ট,
পাশাপাশি আমাদের যে কম্বাইন্ড ব্যাচ 10,000 টাকা ফি, ওইটা আমরা 9,000 টাকা ফি রাখবো। বেসিক্যালি আমরা একদম মার্জিনাল ফি রেখেছি, তারপরেও আজকের সেমিনারে আপনাদের অনারের জন্য আমরা এক্সট্রা ডিসকাউন্টটা রেখেছি আর কি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া আপুরা? কোশ্চেন তো অনেক থাকে, আপনারা কোশ্চেন করতেছেন না কেন? কোশ্চেন না করলে কিন্তু নিজেদেরই গ্যাপ থেকে যাবে। ভাইয়া একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং ভাইয়া, 2 মাসের প্রিপারেশনে কি আদৌ এফসিপিএস ক্র্যাক করা যাবে? আপু আমি আলহামদুলিল্লাহ 5 বছর ধরে পড়াচ্ছি এবং নিজেও পড়াশোনার মধ্যে আছি আর কি। তো 2 মাসের প্রিপারেশন এটা বলতে কি, আপনারা তো দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আগেও কিছু না কিছু পড়ছেন, মানে ডিপ্লোমা বা রেসিডেন্সির জন্য পড়ছেন, আর একান্ত না পড়লে তো এমবিএস পড়ে আসছেন। পড়া যে নতুন তা তো না। আমি তো প্যানসাইটোপেনিয়া পড়াবো, এত নতুন তো কিছু না এটা। আমি ডিএসসি পড়াবো, নতুন তো কিছু না। ওই পড়াই আর কি। তো 2 মাসের প্রিপারেশনে চান্স হয়। আমি বলি যে গত বছর আমাদের যে মেডিসিন ক্র্যাশ ব্যাচ ছিল, ক্র্যাশ ব্যাচে 21 জন অ্যাডমিট ছিল, এবং 21 জনের মধ্যে আমাকে 2 জন ভাইয়া বলছিল যে ভাইয়া আমি আহ, 5টা ক্লাস করব, তারপর ডিসিশন নেবো। আমি বললাম, সমস্যা নাই, আপনি ক্লাস করেন, তারপরে আমার ফিটা দিয়েন। ভাইয়া হচ্ছে ক্লাস করে ফি দিয়েছিল এবং আলহামদুলিল্লাহ উনি চান্স পেয়েছেন। এবং ওই 2 জন ভাইয়া কিন্তু একদম নতুন ছিল, মানে আগে কোনো ক্লাস করে না, ইন্টার্ন করেই। আমাদের গত এফসিপিএস পার্ট অফ মেডিসিন ক্রাশ ব্যাচের রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, এবং এখান থেকে চান্স অনেকেই পেয়েছে। এবং আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, যদি আপনি রেগুলার পড়াশোনা করেন 2টা মাস, 60 days ইজ নট এ লেস টাইম টু গেট চান্স, ইজ দ্য এনাফ টাইম। ডেইলি 5 থেকে 6 ঘন্টা পড়বেন। আর আমি একটা স্টাডি প্ল্যান দিয়েছি, স্টাডি প্ল্যানটা যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। চান্স পাওয়া যে খুব মানে অনেক কিছু পড়তে হয় তা না, কি পড়তে হবে এইটা যদি আপনি বুঝেন তাহলে আপনার চান্স হবে। আচ্ছা, আর কারো ভাইয়া কোনো কোশ্চেন আছে কিনা? জি ভাইয়া, আমি হচ্ছে যে এমডি পরীক্ষা দিব। আমার প্রিপারেশন নেওয়া আছে, কিন্তু হচ্ছে যে পরীক্ষা না দেওয়াতে, কোনো পরীক্ষার ব্যাচে না থাকাতে, মানে আমার কাছে এখনো মানে আমি পাশ করতে পারি নাই। হয়তো আমার সাবজেক্টটা পরিবর্তন করতে হবে। আপু আপনি হচ্ছে পড়তে থাকেন, রেগুলার পরীক্ষা দেন, ঠিক আছে? এবং পরীক্ষার আগে যখন সার্কুলার দিবে তখন সাবজেক্ট নিয়ে ডিসিশন নিয়েন। এখন সাবজেক্ট নিয়ে চিন্তা করে সময় নষ্ট করেন না, তখন ডিসিশন নিয়েন, ঠিক আছে? আচ্ছা, মেডিসিনের স্টাডি প্ল্যানটা দেওয়া যাবে কিনা? আমরা তো গ্রুপে দিয়েছি, আমি আজকে আবার রাতে দিয়ে দিব না, কমেন্ট করে আপনারা দিয়ে দিবে আর কি ইনশাল্লাহ। আর যদি তারপর লাগে আমাদের যিনি এক্সিকিউটিভ আছেন উনাকে একটু নক দিয়েন, উনি দিয়ে দিবে। আমি এক্সিকিউটিভ নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। গাইনি তো আমি গ্রুপে দিয়েছি আপু, গ্রুপে হচ্ছে দেওয়া আছে, কাইন্ডলি একটু খেয়াল করবেন, আমি গ্রুপে দিয়েছি, আমাদের ফেসবুক গ্রুপে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন রিগার্ডিং এনিথিং? যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আজকের সেমিনারটা আমি শেষ করব। তবে আরো একবার বলে যে আজকের সেমিনার যে অ্যাটেন্ড করেছেন তারা অবশ্যই নাম, মোবাইল নাম্বার, ব্যাচ নেম কমেন্ট করলে আমরা এক্সট্রা ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ। আচ্ছা, গাইনি ব্যাচের বিষয়ে, আমাদের গাইনি ব্যাচ শুরু হবে আমাদের ঈদের পরে 22 তারিখে এটার ওরিয়েন্টেশন আছে, এবং 23 তারিখে ফার্স্ট ক্লাস অ্যানাটমি দিয়ে আমরা শুরু করব। এবং এই ব্যাচে 8টা আমরা বেসিক ক্লাস রেখেছি, 6টা ক্লিনিক্যাল ক্লাস আছে, এবং একটা বায়ো স্ট্যাটিস্টিক্স ক্লাস আছে, ঠিক আছে? তো 6টা ক্লিনিক্যাল ক্লাসের আমরা পিডিএফ দিব, সাথে আমরা রেগুলার যেগুলো পড়াবো এগুলোর পিডিএফ আমরা স্টাডি প্রোভাইড প্ল্যানটা করব। আপনাদের গ্রুপে মানে স্পার্ক যে মেইন গ্রুপ যেটা ওইটাতে দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, মেন গ্রুপে দেওয়া আছে, আমার নাম সার্চ দিলে পেয়ে যাবেন আর কি। আমি আজকে কমেন্ট করেছি আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আর কারো কিছু জানা না থাকলে আমি আজকে সেশনটা এখানে শেষ করতে চাচ্ছিলাম। কারো কিছু জানার বা বলার আছে কিনা? সার্জারির স্টাডি প্ল্যানটা আমি সেশন শেষ করে গ্রুপে দিব, মেন গ্রুপে, একটু দেখে নিবেন কাইন্ডলি।
আমরা ভাইয়া পড়া শুরু করি, তারপর যখন প্রবলেম অ্যারাইজ হবে তখন আমরা নক করব। অবশ্যই। আচ্ছা, আর হচ্ছে গভর্নমেন্ট ক্যান্ডিডেট মেডিসিন রেসিডেন্সির কোন সাবজেক্টে কম্পিটিশন তুলনামূলক কম? তো কম্পিটিশন তো এটা তুলনামূলক কম বলতে গেলে হেমাটোলজি, ট্রান্সফিউশন মেডিসিন, ইভেন প্যালিয়েটিভ মেডিসিন, এগুলাতে কিন্তু কম্পিটিশন কম। আর ফিজিক্যাল মেডিসিন যেটা আছে, ফিজিক্যাল মেডিসিনে কিছুদিন আগ পর্যন্ত কম্পিটিশন অনেক কম হতো, বাট রিসেন্টলি দেখেছি যে এই সাবজেক্টের হাইপ কিন্তু অনেক বেড়েছে। ঠিক আছে, তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের সেমিনারটা আমরা এখানে শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আশা করি স্পার্কের সাথে আপনাদের সামনের দিনগুলো অনেক সুন্দর যাবে। আচ্ছা, লাস্ট একজন কোশ্চেন করেছেন আমাদের জুমে। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। ডিপ্লোমার এসবিএ এবং এফসিপিএস এসবিএ এর মধ্যে ডিফারেন্স কি? বেসিক্যালি এফসিপিএস এর এসবিএ গুলা ক্লিনিক্যাল বেসড হয়, আর ডিপ্লোমার যে এসবিটা হয় সেটা মোস্ট অফ দ্য টাইম ইনফরমেশন বেসড, কনসেপশন বেসড হয় এফসিপিএস এর গুলা, আর ইনফরমেশন বেসড হয় আমাদের যেটা ডিপ্লোমা রেসিডেন্সে। ঠিক আছে, আর আমাদের ব্যাচ গুলোতে আমরা এসবি এর উপরে স্পেশাল ইমফাসিস দিব, আপনার টেনশনের কিছু নাই। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।